আজকে আমরা পড়বো পলিউশন। এক মিনিট একটু শেয়ার করতে দিন। স্যার সরি স্যার, একটু ইন্টারাপ্ট করছি। হুম, আমি চ্যাট বক্সটা ডিসেবল করে দিচ্ছি, নাহলে হ্যাঁ হ্যাঁ, এখন আপনার করে দিন। আপনি অসুবিধা হবে। ওই 10 মিনিট আগে ওপেন করবেন, তখন যা কোশ্চেন আসবে সেটা না হয় নেওয়া হবে। হ্যাঁ শিওর স্যার। ঠিক আছে? প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো ওকে, তো পলিউশনের মধ্যে এয়ার পলিউশন ফার্স্ট টপিকটা আসছে। তো সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট জানতে হবে পলিউশনটা কি। পলিউশন হচ্ছে পরিবেশের যে উপাদানগুলির আনুপাতিক হার, অবস্থান, বিশুদ্ধতা বা বিভিন্ন উপাদানের পারস্পরিক যে সম্পর্ক কিছুই স্থির থাকে না। ঠিক আছে? এবারে অর্থাৎ কোনো একটা জায়গায় সাপোজ এয়ারে যে কম্পোনেন্ট গুলো আছে তাদের মাত্রা থেকে ক্রস করে যাচ্ছে, এমন ভাবে ক্রস করছে যাতে আহ, আমাদের যে জীব গোষ্ঠী আছে পরিবেশের মধ্যে তাদের কোনো ক্ষতি সাধন করে, বা জীব বা নির্জীব দুটোর ক্ষেত্রেই বলা যেতে পারে। অনেক সময় স্মৃতিসৌধের উপর ক্ষতি সাধন করে, সেটা একটা পলিউশন। তো সেটাকেই পলিউশন বলা হয়। বা উদ্ভিদের জীবনের মাত্রার কোনো ক্ষতিকর প্রভাব বিস্তার করে, তাকে আমরা বায়ু দূষণ বলা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে যে আমাদের যে বায়ুমণ্ডল আছে তার মধ্যে যে ভৌত রাসায়নিক বা জৈব পদার্থ যেগুলো আছে সেটা হতে পারে তাদের যে যেগুলো আগে ছিল সেইগুলো কোনো ইস্যু হচ্ছে, মানে হয় বেড়ে যাচ্ছে, নাইট্রোজেনটা বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইডটা কমে গেল, বা কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেল, নাইট্রোজেনটা কমে গেল, অক্সিজেনটা কমে গেল। এই যে সরি স্যার, ভয়েসটা না মাঝে মধ্যে একটুখানি ব্রেক করছে। আচ্ছা, হ্যালো, চেক এখন দেখুন না? ঠিক আছে? হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে স্যার, মাঝে মধ্যে ব্রেক করছে। আচ্ছা আচ্ছা, হতে পারে নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে। হুম। তো আমি একটু আসতেই বলছি। তো হ্যাঁ হ্যাঁ স্যার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম্পোনেন্ট যেগুলো আছে সেই কম্পোনেন্ট গুলো যদি কোনো চেঞ্জ হয়, তাদের যে অনুপাতটা যেটা থাকছে বায়ুমণ্ডলে তার যদি কোনো চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে যে প্রাণী বা উদ্ভিদ যেগুলো আছে পরিবেশের মধ্যে তাদের ক্ষতি সাধন করছে। যেমন কথার কথা বলছি, যে কার্বন মনোক্সাইড যদি খুব বেশি বেড়ে যায় অক্সিজেন বাতাসের মধ্যে, বা কার্বন ডাইঅক্সাইড যদি খুব বেশি বেড়ে যায়, সামান্যতম যদি চেঞ্জও হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আবার কি বলা হয়েছে, যে কোনো ভৌত রাসায়নিক বা জৈব পদার্থে অনুপ্রবেশ ঘটে, সেটা হতে পারে কোনো কলকারখানার থেকে কোনো টক্সিক গ্যাস, মানে বিষাক্ত কোনো গ্যাস এসে পড়ে পরিবেশে, তার সারাউন্ডিং যে তাদের যে পরিবেশটা আছে আশেপাশে তাতে এসে মিশছে। তাতেও কিন্তু ওই জীবজন্তু যা আছে বা যে উদ্ভিদ গুলো আছে তাদের কিন্তু ক্ষতি হবে, হয় তারা মারা যাবে, নাহলে দীর্ঘকাল ব্যাপী কোনো একটা ক্ষতি সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হচ্ছে বায়ু দূষণ। আস্তে আস্তে আমরা দেখবো সেগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে। বায়ু দূষণের উৎস। বায়ু দূষণ সংক্রামক বস্তু একটা হচ্ছে তোমার প্রাকৃতিক উৎস, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট উৎস। ঠিক আছে? আর প্রাকৃতিক উৎস কি, বা ন্যাচারাল সোর্সেস, প্রকৃতির থেকে উৎপন্ন বায়ু দূষণ সংক্রামক, যে সংক্রামককে প্রাকৃতিক উৎস বলা হয়। অর্থাৎ প্রকৃতির থেকে যে বায়ু দূষক গুলো তৈরি হচ্ছে সেগুলোকেই বায়ু প্রাকৃতিক ন্যাচারাল পলিউশন বা ন্যাচারাল সোর্সেস বা ন্যাচারাল পলিউশন বলা হয়ে থাকে। যেমন হচ্ছে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত, তাতে কি হচ্ছে সালফার ডাইঅক্সাইড থাকছে, ধূলিকণা থাকছে। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে। ঠিক আছে? তারপরে ধূলিকণার ছাই এগুলো থাকে। তারপর হচ্ছে ঝড়, ধূলিকণা বাড়ে। পরপর আছে দেখুন। উদ্ভিদ থেকে যেমন হচ্ছে বিভিন্ন পার্থেনিয়াম যে গাছ আছে আমাদের আশেপাশে আমরা দেখে থাকি, ওর যে রেণুগুলো থাকে সেগুলো আমাদের শরীরে ঢুকে এবং আমাদের ব্রঙ্কিওলকে ইনফেক্ট করে, মানে লাংসে ইনফেক্ট করে, দিয়ে ব্রঙ্কাইটিস বা এই জাতীয় হাঁপানি টাইপের রোগ সৃষ্টি করে। এছাড়া উদ্ভিদের বা প্রাণীর মৃত যে দেহ, পচনশীল দেহ যেগুলো আছে তার থেকে মিথেন গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। সমুদ্রের থেকেও হয়, সমুদ্রের থেকে ধূলিকণা, লবণকণা। আমরা সমুদ্রের ধারে গেলে দেখা যাবে যে ওর যে হাওয়াটা আসে, বা সমুদ্রের ধারে যদি আমরা যে বিভিন্ন বাড়ি যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে তাদের দেওয়ালে একটা হালকা তাদের দেওয়াল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ ওই বাতাসের মধ্যে থাকছে লবণের
বিভিন্ন লবণের কণা, ছোট ছোট পার্টিকেল যে ওই দেওয়ালে পড়ে, দেয়ালে যে লাগে, তো সেক্ষেত্রে সেগুলোকে এফেক্ট করে। এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স। আর ম্যাগনেট সোর্স বা মনুষ্য সৃষ্ট সোর্স তো প্রচুর আছে। আমরা যা কিছু করছি সেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিভিন্ন তেজস্ক্রিয় গ্যাস, যেমন সিজিয়াম আছে, কার্বন-14 আছে, আয়োডিন আছে, আর্গন আছে, এগুলো বিভিন্ন তেজস্ক্রিয় গ্যাস আছে, এগুলো উৎপাদন হয়। গাড়ি ঘোড়া পরিবহনের ক্ষেত্রে হয়, পরিবহনের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড দুটোই হয়, কার্বন মনোক্সাইডও হয়। তারপরে অনেক সময় আমাদের যে তেলটা আছে, এই তেলটার মধ্যে অনেক ক্ষতিকারক যে ভারী বস্তু বা হেভি মেটালস যেগুলো আছে, যেমন পারদ, সীসা, এগুলো বাতাসের মধ্যে বেরিয়ে আসে। বিভিন্ন কারখানা যেমন সোল্ডারিং আয়রন, যে এখানে মানে যেখানে সোল্ডারিং বা ইলেকট্রনিক জিনিস যেখানে তৈরি হয়, সেখান থেকে সীসার ধোঁয়া বেরিয়ে আসে। এগুলো বাতাসে এসে পরে মিশে এবং পরবর্তীকালে সেগুলো বড় বড় এফেক্ট ফেলে আর কি। আচ্ছা, বায়ু দূষকের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ এয়ার পলিউটেন্টস, এইগুলো হলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেই হিসাবে ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড, মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক ছিল, উৎস ছিল। এবারে হচ্ছে শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগটা হচ্ছে প্রাথমিক বায়ু দূষক আর গৌণ বায়ু দূষক। প্রাথমিক বায়ু দূষক অর্থাৎ যেটা হচ্ছে প্রকৃতির থেকেই হোক বা মনুষ্য সৃষ্ট উৎস থেকেই হোক, যেখান থেকেই হোক, সেইটা বেরিয়ে এসে পরিবেশের যে আমাদের শরীরের বা পরিবেশের ক্ষতি সৃষ্টি করছে, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক বায়ু দূষক। যেমন যেগুলো হচ্ছে পরাগরেণু, ভাইরাস, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইডস এবং নাইট্রোজেন অক্সাইডস, ঠিক আছে, ফ্লাই অ্যাশ হতে পারে, ধূলিকণা হতে পারে, এগুলো সব প্রাথমিক বায়ু দূষক। অর্থাৎ এটা উৎস থেকে যেমন ছিল এসে পরে আমাদের শরীরে এসে পড়ে বা প্রকৃতিতে এসে পড়ে বিভিন্ন ক্ষতি সৃষ্টি করছে ডাইরেক্টলি, সেটা হচ্ছে প্রাইমারি। গৌণ বায়ু দূষক কি? প্রাথমিক বায়ু দূষক থেকে গৌণ দূষকের সৃষ্টি হয়, সেটা সূর্যালোকের উপস্থিতিতে হতে পারে বা অনুপস্থিতিতে হতে পারে। অর্থাৎ একটা বায়ু দূষক, প্রাথমিক বায়ু দূষক, আরেকটা প্রাথমিক বায়ু দূষকের সাথে কম্বাইন্ড হয়ে পড়ে, মিশ্রিত হয়ে পড়ে একটা আলাদা ধরনের দূষকের সৃষ্টি করছে, একটা আলাদা পলিউটেন্টের সৃষ্টি করছে। সেটা কি করবে? সেটা আমাদের পরিবেশে এসে পড়ে আবার হয়তো ওর থেকে বেশি হতে পারে, ক্ষতিকারক হতে পারে, অথবা ওর থেকে কম ক্ষতিকারক হতে পারে। সেটা ডিপেন্ড করছে কেমন কম্পোনেন্ট তৈরি হচ্ছে তার উপরে। তো যেমন তার একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফার SOX যেটা আছে, সালফার ডাইঅক্সাইড, জলের সাথে মিক্সিং, বাতাসে বেরিয়ে এসে জলের সাথে মিক্সিং হয়ে পড়ে, জলের যে জলীয় কণা যেটা বাতাসে আছে তার সাথে মিক্স হয়ে পড়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। সেটা নিচে এসে পড়ে বিভিন্ন স্মৃতিসৌধের উপর পড়ে, যেটা আমরা অ্যাসিড রেন বলে জেনে থাকি। আমাদের পরবর্তীকালে আমরা অ্যাসিড রেন কি ইন ডিটেলস জানবো, বাট টার্মটা আমরা সবাই জানি। তো অ্যাসিড রেন তো হচ্ছে এইভাবে। স্মোক আর ফগ, ধোঁয়া এবং কুয়াশা দুটো মিলে পড়ে হচ্ছে স্মোক, ঠিক আছে। প্যান, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এইটাও হচ্ছে দুটো অনেক রকমের থেকে দুটো আলাদা আলাদা কম্পোনেন্ট সূর্যালোকের উপস্থিতিতে এসে পড়ে। সেটা এটা মেনলি নাইট্রোজেন অক্সাইডস এর বাতাসে থাকা এর থেকে রিঅ্যাকশনটা হয়, সেখান থেকে প্যান তৈরি হয়, পারক্সাইল নাইট্রেট হয়, সেটা এসে পড়ে আমাদের অনেক বেশি ক্ষতি সৃষ্টি করে। এটা কিন্তু তুলনামূলকভাবে নাইট্রোজেন অক্সাইডের থেকে প্যান কিন্তু আরো বেশি ক্ষতিকর। এরপরে আরো আছে ভাগ করা যায় সজীব বায়ু দূষক আবার অজৈব বায়ু দূষক। যেমন সজীব বায়ু দূষক বলতে দেখেই বোঝা যাচ্ছে, সজীব বলতে যেগুলো জীবিত আর কি, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, পরাগরেণু, এগুলো তো সব তো জীবিত, এগুলো যে সজীব বায়ু দূষক। আবার অজৈব বায়ু দূষক অর্থাৎ গ্যাস, বাষ্প, অ্যারোসল, কণা যেগুলো আছে, এগুলো সব হচ্ছে অজৈব বায়ু দূষক। অ্যারোসলটা কি? অ্যারোসল হচ্ছে বাতাসের মধ্যে যে আনুবীক্ষণিক যে সকল, এক মিনিট, হ্যাঁ, আনুবীক্ষণিক কঠিন, তরল এবং কলোয়েডের যে মিশ্রণ আছে, সেগুলোকে অ্যারোসল বলা।
বিভিন্ন মিক্সচার, যেমন ধুলি, আমি যেমন বললাম স্মোক, সেটা হচ্ছে সরি, এই যে ধোঁয়া আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে ধোঁয়া মানে কি, ছোট 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 অতি সূক্ষ্মতে সূক্ষ্ম কণা, 1 মাইক্রনের ছোট কণা, সেটা হচ্ছে বাতাসের সাথে মিশে পড়ে উম, এই ধোঁয়া সৃষ্টি করে। ধোঁয়া তো অন্য কিছু না, ধোঁয়া হচ্ছে আমরা যে পোড়াচ্ছি কিছু একটা, কাঠ কয়লা পোড়াচ্ছি ধরুন, একটা কাঠ পোড়ানো হচ্ছে, সেখান থেকে যে কার্বনের পার্টিকেল গুলো আছে, ছোট 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 পার্টিকেল আছে, সেই পার্টিকেল গুলো বাইরে বেরিয়ে আসে এবং সেটা বাতাসের সাথে মিশে পড়ে ধোঁয়ার সৃষ্টি করছে। ওর মধ্যে মানে ওটা অ্যাকচুয়ালি মিক্সচার অফ ডাস্ট, একদম 1 মাইক্রনেরও কম ডাস্ট এবং গ্যাস, দুটো মিক্সিং এর পর ধোঁয়া। এগুলো ইন ডিটেলস বইতে আরো দেওয়া আছে। যেহেতু টাইমটা কম, আমি গোটাটা বলছি না, আমি জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি। পিপিটিটা পরে পেয়ে গেলে অবশ্য আপনাদের ভালো হবে, সেটা আপনারা পরে নিতে পারেন আমার কাছ থেকে। এবার হচ্ছে এফেক্টস অফ এয়ার পলিউশন। এফেক্টস বলতে দু রকমের হয়, একটা হচ্ছে জীবের উপর বায়োলজিক্যাল এফেক্টস এবং এফেক্টস অন নন লিভিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এবারে মানুষের এই এই এফেক্টস গুলোর মধ্যে আবার আছে হিউম্যান হেলথ, হিউম্যানের উপর এফেক্ট, অ্যানিমেলের উপর এফেক্ট, আর প্ল্যান্টের উপর এফেক্ট। একটা একটা করে দেখি কি কি আছে, এফেক্ট কি কি হয়। আমি এর আগে একটু টাচ করেছিলাম, যেটা হচ্ছে বিভিন্ন যে পার্থেনিয়ামের এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে পার্থেনিয়ামের যে রেণুটা আছে সেটা আমাদের ব্রঙ্কিওলের মধ্যে ঢোকে এবং তাতে ক্ষতি সৃষ্টি করে। শুধু পার্থেনিয়াম নয়, বিভিন্ন যে দূষক গ্যাস, পার্টিকুলেট, ডাস্ট, পরাগরেণু, ছত্রাক, বিভিন্ন যে স্পোর গুলো আছে ছত্রাকের, সেগুলো হচ্ছে আমাদের নাসিকারন্ধ্রের মধ্যে দিয়ে ভিতরে ঢোকে এবং শ্বাসনালী এবং তারপরে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিও, অর্থাৎ ছবিটা দেখলে বোঝা, প্রথমে নোজ দিয়ে ঢুকছে, দিয়ে শ্বাসনালী আছে, শ্বাসনালী দিয়ে ঢুকে প্রথমে ব্রঙ্কাই, দেন ব্রঙ্কিওলের মধ্যে ঢুকে পড়ে অবশেষে ফুসফুসে প্রবেশ করে। এবং ফুসফুসে এই যে ব্রঙ্কিওলে ছোট 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 যে জালিকাগুলো আছে, অ্যালভিওলি যেগুলো আছে, এই অ্যালভিওলি, ব্রঙ্কিওল এবং অ্যালভিওলির মধ্যে ওগুলো যে এসে জমা হয়ে থেকে যায়। যেটা কি হয়, পরবর্তীকালে ওইটা জমা হতে 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 ওই জায়গাটা কি হয়, পুরো সেই সিমেন্টের মতো বা সিল্টেশন পড়ে যায় ওখানে পড়ে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের যে লাংসের ক্যাপাসিটিটা কমে যায় এবং লাংসটাকে পরবর্তীকালে বিভিন্ন ডিজিজ হয়। অনেক সময় লাং ক্যান্সারও, মানে যেগুলো হচ্ছে যে, যেমন বলা হয় সিগারেট কেন খাবে, সিগারেটের যে পার্টিকেল গুলো আছে, সিগারেটের পার্টিকেল গুলো যে ওখানে জমা হয় এবং সেটা পরবর্তীকালে ওখান থেকে ক্যান্সার ফর্ম করে। কিছু কার্সিনোজেনিক আছে, আবার কিছু কিছু যেমন এই সিলিকোসিস বা অ্যাসবেস্টোসিস, এই নামগুলো হয়তো শুনেছেন, এই ডিজিজ গুলো। এগুলো কি হচ্ছে, যারা সিলিকা বেস কাজ করে কারখানা বা অ্যাসবেস্টার কারখানা, তাদের ওইগুলোতে কি হয়, ওই পার্টিকেল গুলো নাকের মধ্যে দিয়ে যেয়ে পড়ে লাংসে যেয়ে জমা হয় এবং ওখানে ওই যেটা বললাম সিলটেশন হয়ে যায় বা একটা কাঁচের মতো তৈরি করে দেয়, সেইটাকেই বলা হচ্ছে মানে সিলিকোসিস বা অ্যাসবেস্টোসিস, এগুলো নাম বলা হয়। যেটা থেকে যেটা হয় সেটাকে সেরকম নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এছাড়া অন্যান্য যে গ্যাস গুলো আছে সেগুলো মানুষের উপর কি কি রকম ক্ষতি সাধন করে সেটা দেখা যাক। একটা কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কি হচ্ছে, বর্ণহীন গন্ধহীন বিষাক্ত গ্যাস এবং জেনারেলি এটা কার্বন মনোক্সাইড হচ্ছে কার্বন যুক্ত জীবাশ্ম জ্বালানির থেকে জীবাশ্ম জ্বালানি অসম্পূর্ণ দহনের জন্য এটা হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে। যদি দহনটা পুরোপুরি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে, যদি অসম্পূর্ণ দহন হয় তাহলে হবে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, জেনারেলি যেগুলো হয় কি, অটোমোবাইল এর গ্যাস, ইলেকট্রিক ফার্নেস বা কাঠপুল মাইনিং যেগুলো আছে, কারখানা যেগুলো আছে, তাদের থেকেও কার্বন মনোক্সাইড গ্যাস বেরোয়। এতে গিয়ে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয়। এটা হিমোগ্লোবিনের সাথে রিয়েকশন দিয়ে সেটা হিমোগ্লোবিনটাকে নষ্ট করে দেয় এবং তাতে অক্সিজেন ধারণের ক্ষমতাটা কমে যায়। এতে কি হয়, মাথায় অক্সিজেন কমে গেলে কি হবে, মাথা যন্ত্রণা হবে, বমি বমি ভাব হবে, শ্বাসকষ্ট হবে, এগুলো হচ্ছে এইসবগুলো হচ্ছে সিমটমস, এগুলো দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে চোখের জ্বালা হয়। সালফার ডাইঅক্সাইড আমরা কোথা থেকে বলেছিলাম, যেখানে হচ্ছে সালফার জাতীয়, অর্থাৎ কয়লা যেখানে ব্যবহার হবে সেখান থেকে সালফার তৈরি হবে, কারণ কয়লাতে প্রচুর পরিমাণে সালফার, তার জন্য সালফার ডাইঅক্সাইড সেখান থেকে তৈরি হয়। যেমন হচ্ছে এখানে কি হয়, চোখ জ্বালা করে, শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি হয়, নাক, গলা, ফুসফুসের ক্ষতি হয়, ব্রঙ্কাইটিস, হাঁপানির থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। ঠিক আছে,
জলের সাথে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, ক্ষতিকর প্রভাব ফেলে। নাইট্রোজেন ডাইঅক্সাইড যেগুলো হচ্ছে পেট্রোল জাতীয় যেগুলো আছে সেখান থেকে জেনারেলি এই পেট্রোল পুড়লে নাইট্রোজেন অক্সাইডস তৈরি হয়। সেগুলো হচ্ছে যেমন অটোমোবাইল এক্সজস্ট বা পাওয়ার প্ল্যান্ট, এখানে অনেক সময় পেট্রোল জাতীয় জিনিস থাকে পোড়ানো হয়, জৈব যেগুলো হয় সেগুলোতে হয়। এক্ষেত্রে কি হয়, প্রধানত শ্বাসযন্ত্র বা হৃদযন্ত্রের ক্ষতি সৃষ্টি করে, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, স্নায়ু রোগ এগুলো দেখা যায়। উদ্ভিদের ক্ষেত্রে সবুজ ক্লোরোফিল কণা নষ্ট করে ফেলে এবং সালোক সংশ্লেষের হার কমিয়ে দেয় এবং উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। হাইড্রোজেন সালফাইড আমরা ছোট থেকে পড়ে এসেছি, পচা ডিমের মতো গন্ধ ছাড়ে, একদম আইডেন্টিক্যাল পচা ডিমের যে দুর্গন্ধ হয় সেটা সেরকম একটা গন্ধ ছাড়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস। এটা জেনারেলি আগ্নেয়গিরি বা যেগুলো উষ্ণ প্রস্রবণ হয় সেই জায়গা থেকেও হয়, অনেক সময় অনেক পাহাড় থেকে ঝর্ণার মতো সৃষ্টি হয় সেই জায়গা থেকেও গন্ধ বেরোয়। ওগুলো বেসিক্যালি সব আগ্নেয়গিরি, পুরনো আগ্নেয়গিরি, সেখান থেকে জলটা ঝর্ণার মতো হয়ে প্রাকৃতিক ঝর্ণা হিসেবে বেরিয়ে আসছে। সেগুলোর থেকে গন্ধ পাওয়া যায়, সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে বলেই ওরকম গন্ধ ছাড়ে। যে সকল জানিয়ে রাখি একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের অনেক জায়গা আছে যেখান থেকে বলা হয় যে এই জলটা স্নান করলে যেগুলো আমাদের স্কিন ডিজিজ থাকে সেগুলো সেরে যায়। সেগুলো একমাত্র কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছাড়ে এবং সেই জলটাতে সালফার আছে। সালফার আমাদের স্কিন ডিজিজকে সারাতে কাজে লাগে, তার জন্যই বলা হয় ওই সকল জায়গাতে স্নান করলে স্কিন ডিজিজ সেরে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়, তাৎক্ষণিক যদি কোনো অনেকটা গ্যাস যদি একসাথে মুখে ঢুকে যায় তো স্নায়ু রোগ হয় বিভিন্ন রকমের, বা যেমন মাথা ধরা হয়, শরীর উন্মুক্ত অংশে চোখ, শ্বাসনালী জ্বালা করে, ক্ষুধামন্দ, হজম না হওয়া, গা বমি ভাব বা শ্বাসকষ্ট দেখা যায় যদি গ্যাসটা একসাথে অনেকটা চলে আসে, সেক্ষেত্রে এরকম ইস্যু হবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রাণীর উপর প্রভাব। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বন্য প্রাণীর বৃদ্ধি, বিকাশ এবং বংশবিস্তারে ব্যাহত হয়। ওজোন, এগুলো ওজোন গ্যাস হচ্ছে কুকুর, বিড়াল, খরগোশের ফুসফুসে গলার পরিবর্তন ঘটে এবং রক্তক্ষরণ ঘটতে পারে। ফ্লুরাইড, ফ্লুরাইড হলে ফ্লুরোসিস রোগ হয়, দাঁতের আকৃতির বিকার ঘটে এবং দাগ হয়ে যায়। এই ফ্লুরাইডের সেম ডিজিজ, ফ্লুরাইড গ্যাস যেটা আছে সেটা পরবর্তীকালে আমরা এতেও দেখতে পাবো, মানে আমাদের যে জল দূষণের ক্ষেত্রে যে ফ্লুরাইড দূষণ আছে তাতেও আমরা দেখতে পাবো এই জিনিসটা। ঠিক আছে, উদ্ভিদের উপর প্রভাব, উদ্ভিদের উপর প্রভাব হচ্ছে যেমন হচ্ছে সালফার ডাইঅক্সাইড ক্লোরোসিস হয়, অর্থাৎ উদ্ভিদের পাতার উপরে যে ক্লোরোফিল আছে সেটাকে নষ্ট করে দেয়, হলুদ হলুদ হয়ে যায় এবং তার ফলে কি হয়, উৎপাদন ক্ষমতা কমে যায়, সালোক সংশ্লেষ ক্ষমতা কমে যায় এবং বৃদ্ধি হ্রাস হয়। ঠিক আছে, ক্লোরাইড, পাতায় দাগ হয় এবং ক্লোরোসিস হতে পারে। ওজোন, পাতার পৃষ্ঠতলে সাদা বাদামি ডোরা কাটা দাগ হয় এবং কালো স্পট দেখতে পাওয়া যায় পরবর্তীকালে। ইথিলিন, পত্রমোচন, বক্রতা এবং ক্লোরোসিস এইরকম রোগ হতে পারে। এগুলো হাড় ক্ষতিকর প্রভাব। এছাড়া হচ্ছে যেগুলো হচ্ছে বায়ু দূষণের, যেগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্টের উপর যে এফেক্ট, অর্থাৎ নির্জীব বস্তুর উপর যে এফেক্ট গুলো আছে, সালফার ডাইঅক্সাইড বিভিন্ন ধাতুর উপরে এফেক্ট পড়ে এবং সেটা ক্ষয় এবং বিবর্ণতা হয়। সালফার অক্সাইড, হাইড্রোজেন সালফাইড রং, বস্তুর রঙের উপর এফেক্ট করে এবং সেটি ক্ষয় এবং উজ্জ্বলতা হ্রাস করে দেয়। এইদিকে ছবি দেওয়া আছে, যেমন বলা হচ্ছে সালফার যেহেতু প্রচুর সালফার এবং HNO3 মানে H2SO4 এবং HNO3 বাতাসের মধ্যে প্রচুর বেশি পরিমাণে হয়ে যায়, তার জন্য তাজমহলের উপরে যেগুলো আছে, তাজমহল যেহেতু কার্বন জেনারেলি ক্যালসিয়াম কার্বনেটের তৈরি, মার্বেল পাথরের তৈরি, তো তো তার জন্য ওটা রিয়েকশন অ্যাসিডের সাথে রিয়েক্ট করে পরে ওটা কি করে, ওর যে ঔজ্জ্বল্যতা যেটা আছে সেটাকে নষ্ট করে দিয়েছে, কিছু কিছু জায়গায় ফুটো হয়ে গেছে। এগুলো হচ্ছে এফেক্ট, লং টার্ম এফেক্ট আর কি। ঠিক আছে, জেনারেলি ওজোন, ফটোকেমিক্যাল অক্সিডেন্ট যেগুলো আছে, প্যান যেটা বললাম, পারক্সিড অ্যাসিটাইল নাইট্রেট,
তো এইগুলো কি হয়, রাবারের উপর এফেক্ট করে এবং সেটা কি করে, দুর্বলতা বৃদ্ধি পায় এবং চিড় ধরে যায় রাবারের উপরে। অনেক অনেক মানে এফেক্ট পড়ে আর কি। ঠিক আছে? এবার কিভাবে বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ করা যায়? তো বায়ু দূষণ নিয়ন্ত্রণ একটা করা যায় হচ্ছে, কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। যেমন ল এর চ্যাপ্টারটা যদি কেউ দেখে থাকো, সেখানে আছে এয়ার অ্যাক্ট আছে 1981 এ। তো সেই এয়ার পলিউশন অ্যাক্টে তারা যে পলিউশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন করা হয়, ঠিক আছে, সেটা আমরা ল এর চ্যাপ্টারে পড়বো, এখন পড়বো। ঠিক আছে? তো কিছু ব্যক্তিগতভাবে আমরা কিছু কিছু করতে পারি, কন্ট্রোল করতে পারি বায়ু দূষণটাকে। সেটা হচ্ছে উৎস থেকে যে বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই বায়ু দূষণটা নিক্ষেপ বা যে বায়ু দূষক গুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসার আগেই আমরা ওটাকে কন্ট্রোল করব। কোনো কলকারখানা থেকে যেগুলো বেরোচ্ছে ক্ষতিকারক গ্যাস, সেগুলোকে বিভিন্ন মেশিনারিজ দিয়ে পরে, অনেক মেশিনারিজ আছে যেগুলো দিয়ে পরে আমরা ওগুলোকে বাইরে যে ধূলিকণা আসছে বা খারাপ গ্যাস গুলো আসছে সেগুলোকে আগে ফিল্টার করে তারপরে গ্যাসটাকে বাইরে ছাড়বো। সেগুলো কি কি? যেমন সাইক্লোন সেপারেটর, ক্যাটালাইটিক কনভার্টার ইত্যাদি যন্ত্র ব্যবহার করে আমরা এটাকে পরিশোধন করতে পারি। যেমন নিচে আমি ছবিগুলো দিয়েছি, এই যে চলছে, এটা যে প্রথমেরটা যেটা আছে সেটা হচ্ছে সাইক্লোন সেপারেটর। এটা কি হয়, বাতাসটাকে খুব স্পিডে ঘোরানো, এর ফলে কি হয়, বাতাসের যে ধূলিকণাগুলো আছে, একটু বড় পার্টিকেল যেগুলো আছে, সেগুলো এর মধ্যে জমা হয়, নিচে এসে জমা হয়, সেগুলো পরবর্তীকালে বাইরে বের করে দেয়, বাইরের পরিশুদ্ধ গ্যাসটা যেটা আছে সেটা বাইরে বের করে দেয়। এছাড়া আছে ক্যাটালিটিক কনভার্টার, অর্থাৎ এই জালিতে ক্যাটালিটিক কনভার্টার আমাদের গাড়িতেও দেওয়া হয়ে থাকে, চার চাকাতে দেওয়া থাকে ক্যাটালিটিক কনভার্টার অনেক সময়। তাতে কি হয়েছে, বিষাক্ত গ্যাসগুলোকে বাইরে বের করতে দেয় না। ঠিক আছে? ওকে চার্জ করে দেওয়া হয়। এটা অনেকটা মেকানিক্যাল জিনিস আছে, অনেক ভিতরে অনেক কিছু আছে, তো সেটাকে ইন ডিটেলস না বলে বলবো যে ওটাকে দূষকগুলোকে আটকে দেওয়া হয় ইলেকট্রিসিটি দিয়ে পরে, হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি দিয়ে পরে, এবং বাইরে পরিষ্কার গ্যাসটাকে বের করে দেওয়া হয়। ঠিক আছে? দেন হচ্ছে ওয়েট স্কুবার। ওয়েট স্কুবারও হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, যেমন আমরা বলে থাকি যদি জল দেওয়া হয় ধূলিকণা আটকে যাবে, তো ঠিক সেম প্রসেসে করা হয়। একদম ডান দিকে যেটা আছে, তাতে কি হয় যে একদম নোংরা উপর থেকে জল ছড়ানো হয়, গ্যাসটা নিচে পটপট করে পড়তে থাকে। এর ফলে কি হয়, গ্যাসটা যখন নিচে আসবে ওর মধ্যে যে জলীয় যে ধূলিকণা থাকে বা একটু বড় পার্টিকেলস থাকে, সেগুলো হচ্ছে নিজেদের মধ্যে জলে ভিজে পড়ে কি হবে, ওটা বড় বড় দানা তৈরি হবে এবং সেটা নিচে পড়ে যাবে এবং গ্যাসটা আলটিমেটলি বেরিয়ে যাবে। এটা হচ্ছে ওয়েট স্কুবার। এইভাবে আটকানো যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বিকল্প জ্বালানি ব্যবহার করা যেতে পারে। যে জ্বালানিগুলো আমাদের থেকে অনেক বেশি খারাপ জিনিস বেরোচ্ছে সেগুলোকে আটকানো, কম দেখতে হবে কোনটাতে বেশি বেরোচ্ছে কোনটাতে কম বেরোচ্ছে, সেটাকে আমরা সেইভাবে ব্যবহার করব। উন্নত প্রযুক্তির মাধ্যমে, মানে যেগুলো উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেমন আজকের দিনে দাঁড়িয়ে থেকে আজ থেকে 50 বছর আগে যে ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যে কারখানা ছিল, বা যে কারখানাগুলোতে কোনো প্রোডাকশন তৈরি করা হচ্ছে কিছু, সেটা হতে পারে স্টিল আয়রন হতে পারে বা যাই হোক, তাতে যে এফিসিয়েন্সি ছিল, মানে যে পরিমাণ আমাদের জ্বালানি ব্যবহার হতো, সেই জ্বালানিটা অনেক কম লাগে বর্তমানে, অনেক এফিসিয়েন্ট হয়েছে, এফিসিয়েন্সি আজ প্রায় 15% 20% করে এফিসিয়েন্সি বেড়েছে আগের থেকে। তো যত বেশি এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাকশন এফিসিয়েন্সি যত বেশি বাড়বে, তত কম জ্বালানি ব্যবহার হবে, তত কম দূষিত গ্যাস বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি বললাম যে কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, একটা পারমিসিবল লিমিট থাকে, ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট, কতটা আমাদের পরিবেশে ছাড়া যেতে পারে। এটা মনে রাখা দরকার, কারণ এখান থেকে এখন বর্তমানে তো এমসিকিউ যুগ এসছে, তো এই এমসিকিউ যুগে এই সকল ছোট ছোট পার্টস গুলো মনে রাখতে হবে যে কোনটা কি অ্যামাউন্ট আছে। তো আমি কয়েকটা বলে রাখি, যেমন সালফার নিচ থেকে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হুইয়ের যে পারমিসিবল লিমিট আছে
সেটা হচ্ছে 24 ঘন্টার ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে 20 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আর ইন্ডিয়ান কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা আছে ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল এবং রুরাল এরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে 50, ম্যাক্সিমাম 50। মানে 24 ঘন্টা ধরে যদি অ্যানালিসিসটা করা হয়, যদি ক্যালকুলেট করা হয় কতটা হচ্ছে না হচ্ছে, তো সেটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 50। আর যদি 10 মিনিট বা 10 মিনিট ধরে বা 1 ঘন্টা ধরে যদি করা হয় সেক্ষেত্রে হচ্ছে 80। ঠিক সিমিলার এটা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড ক্ষেত্রেও 1 ঘন্টা হলে 80, বাট অ্যানুয়াল বা 24 ঘন্টার ক্ষেত্রে হচ্ছে 40। ঠিক আছে, এরকম করে একটা ডিটেলস দেওয়া আছে। তো এটা স্ন্যাপশট নিয়ে নিতে পারেন, আপনারা জানা আছেন এটা পরবর্তীকালে কাজে লাগবে। আচ্ছা, বইতেও দেওয়া আছে বা গুগলে দেখলেও দেখতে পাওয়া যাবে যে ইন্ডিয়ান কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা আছে সেই ডেটাটা নিয়ে রাখা ভালো। আচ্ছা, এখানে ব্যক্তিগত উপায় যেটা ওখানে কিছুটা বলছিলাম, ডিসকাস করছিলাম, এখানেও দেওয়া আছে আরো ডিটেলসে। সেটা হচ্ছে আহ, আমাদের যে এই যে দেওয়া আছে শক্তির উৎস থেকে সংরক্ষণ। যেমন বললাম যে শক্তিটা যদি আমি যে জ্বালানিটা আমরা ব্যবহার করছি সেটাকে চেঞ্জ করা, যেটা থেকে বেশি দূষিত পদার্থ বেরোয় সেটা আমি ব্যবহার করবো না, অন্যটা করবো। বা পদার্থের পুনর্ব্যবহার, রিসাইকেল অফ মেটেরিয়াল। আমি যদি একটা প্লাস্টিকের বালতি বা বলতে পারি যে যদি একটা স্টিলের বালতিকে যদি আমি বারবার যতটা সম্ভব তার ব্যবহার করব, তাহলে তার উৎপাদনের চাহিদাটা কমবে। আমি কিছুটা খারাপ হলে আমি ফেলে দিলাম প্রোডাকশনটা, বা কোনো একটা ইলেকট্রনিক্স গ্যাজেটই যদি হয় সেটাকে আমি পুরোপুরি খারাপ হওয়ার আগে রিপেয়ারিং না করে, একটা ইউজ হলো, একটু খারাপ হলো, বাস আমি আর এটাকে সারাবো না, আমি এটা ফেলে দিচ্ছি। আমার যেটা আমি নতুন একটা কিনে নেবো। তো এইভাবে উৎপাদনের চাহিদাটা বৃদ্ধি করে। তো ওটাকে অ্যাভয়েড করতে হবে। অপ্রচলিত বা চিরাচরিত শক্তির ব্যবহার করা, ইলেকট্রিক সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলোকে ব্যবহার করতে হবে। তাতে কি হবে যে জ্বালানির যে মানে কয়লা পূর্বে কম, পেট্রোল পূর্বে কম, তাহলে সালফার অক্সাইডস কম উৎপাদন হবে, নাইট্রোজেন অক্সাইডস কম উৎপাদন হবে, কার্বন মনোক্সাইড কম উৎপাদন হবে, কার্বন ডাইঅক্সাইড কম উৎপাদন হবে। তো এইভাবে আমরা নিজেরা নিজেদের চারিদিকে আমরা এটা ভাবে কমাতে পারি। বৃক্ষরোপণ, বনসৃজন, সেটা তো একটাই আছে, কারণ উপায় তো একটাই, গাছ লাগাতে হবে। গাছ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমরা এই ওয়েট স্কুবার যতই লাগাই, যতই আমরা এই ক্যাটালিটিক কনভার্টার লাগাই, আলটিমেটলি গ্যাস কিন্তু বাইরে আসবেই, সেটাকে কোনো না কোনো ভাবে কমাতে হবে। আমি বাইরের থেকে যেটা আছে 10, পরিবেশের মধ্যে 10 ইউনিট আছে, 10 ইউনিটটাকে আমি কমাচ্ছি না, অথচ প্রতিদিন 1 ইউনিট করে বাইরে রিলিজ করছি। তো আলটিমেটলি যেটা 100 ইউনিট হবে একদিন না একদিন। তো আমাকে গাছ লাগিয়ে সেটা কমাতে হবে। ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু গ্যাস মানে এয়ার পলিউশন রিলেটেড কিছু কিছু ইনসিডেন্ট হয়েছিল। তো সেগুলো এক দুটো ডিসকাস করছি। যেমন হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা 2রা এবং 3রা ডিসেম্বর 1984-এ হয়েছিল। রাত্রিবেলায় হয়েছিল ঘটনাটা। কি হয়েছিল না, ইউনিয়ন কার্বাইড কারখানা যেটা আছে, তারা মিথাইল আইসোসায়ানাইড, এই গ্যাসটা ওদের লাগতো কার্বাইড প্রোডাকশনের জন্য। তো ওইটা লিক করে এবং গ্যাসটা খুবই বিষাক্ত এবং উৎপায়ী হওয়ার জন্য মারাত্মকভাবে জীবনহানি ঘটনা ঘটে। প্রায় 2300, 2300 মানুষ মারা যায় এবং 2 লক্ষ মানুষ পঙ্গু এবং অসংখ্য পশু পাখি মারা যায়। ঠিক আছে। তো এতে কি হয়, জেনারেলি কি কারণে হয়েছিল, প্রধানত কুলিং সিস্টেমটা অকেজো হয়ে গেছিল, যেটা ওকে কম্প্রেসড করে রাখতো গ্যাসটাকে। এবং উষ্ণতাটা 0 ডিগ্রি থেকে বেশি বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য কি হয়, সেটি জলের বৃদ্ধি পায়, সেটি জলের সংস্পর্শে এসে পড়ে, অত্যাধিক চাপ এবং তাপের সৃষ্টি করে, ফলে সেফটি ভালভটা ভেঙে যায়, নষ্ট হয়। এবং নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক না থাকার জন্য গ্যাসটি কে দাহ্য হওয়া সত্ত্বেও সেটাকে জ্বালিয়ে দেওয়া সম্ভব নয়। জেনারেলি এগুলো কিছু কিছু সিস্টেম দেওয়া থাকে। যেমন কি হয়, কোথাও যদি লিকেজ হয়, এমন সিস্টেম করা থাকে, এই সকল পেস্টিসাইডস কারখানা হতে পারে বা সার কারখানা হতে পারে, সেখানে অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে কোম্পানি, অথবা যে গ্যাসটা যদি দাহ্য হয় সেটাকে ডাইরেক্টলি ওখানে জ্বালিয়ে দেওয়া হবে, এরকম সিস্টেম রাখা হবে। তো এই সিস্টেমটা, এই যে সেফটি সিস্টেমটা, এটা কাজ করে, অকেজো হয়েছিল, তার জন্য এই জিনিসটা দাঁড়িয়েছে। ঠিক আছে। আর ডিসেম্বর মাস, তার মানে হচ্ছে শীতকাল। শীতকালে কি হয়, আমাদের এয়ারটা এমনিতে একটু কম্প্রেস। শীতকালে দেখা যাবে, যদি আমরা দেখি ভালোভাবে, শীতকালে যদি কোথাও ধোঁয়া বেরোয় কারো বাড়ির থেকে,
সেই ধোঁয়াটা কিন্তু নিচের লেভেলেই থেকে যায়। যদি গ্রামের দিকে যদি কারো বাড়ি হয় তারা খেয়াল করে দেখবেন যে সবসময় শীতকালে যে ধোঁয়াটা হয় সন্ধ্যাবেলায় ধোঁয়াটা সেটা সবসময় নিচের একটা লেয়ারকে মেনটেন করে চলে, সেখানেই থেকে যায়, উপর দিয়ে চলে না। গ্রীষ্মকালে সেটা কিন্তু উপর দিকে চলে যায়। তো এই কারণে কি হয়, একটা লোয়ার লেভেলে মেনটেন হয়েছিল গ্যাসটা অনেক দীর্ঘকালে। ঠিক এই ঘটনা, সিমিলার ঘটনা ঘটে। আচ্ছা, এখানে কিছু ছবি দেওয়া আছে অলরেডি। এরকম ভাবে হাত পা বেঁকে একদম পঙ্গু হয়ে যায়। মিথাইল আইসোসায়ানাইড গ্যাসটা কিছুটা জেনেটিক চেঞ্জও করে ফেলেছিল আর কি। আচ্ছা, এরকমই আরো ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে লন্ডন স্মোক এবং লস অ্যাঞ্জেলেস স্মোক। ঠিক আছে, লন্ডন স্মোক হচ্ছিল সালফার স্মোক। ঠিক আছে, এইটাও ডিসেম্বর মাসে হয়েছিল। ঠিক সেম কেস হয়েছিল। এটাকে গ্রেট স্মোক অফ 1952 বলা হয়। এটা সিভিয়ার এয়ার পলিউশনের একটা ইভেন্ট হয়েছিল, যেটা হচ্ছে ব্রিটিশ ক্যাপিটাল অফ লন্ডনে। এবং এটা কি হয়, ইউজুয়ালি যেহেতু ওয়েদারটা কোল্ড ছিল, আমি যেটা বললাম যে বাতাসের নিচের লেভেলে এটা থেকে যায়, কি বলে, গ্যাসটা স্টে করে যায়। এর জন্য কি হয়, একটা থিক লেয়ার অফ স্মোক এই গোটা সিটিটার উপরে মানে আচ্ছাদিত হয়েছিল। রাত্রিবেলায় হয়েছিল, টোটাল গ্যাসটা জমা হয়েছিল। এবং তাতে কি হয়, এই যে 5 ডিসেম্বর টু 9 ডিসেম্বর টোটালটা গ্যাসে পুরো ঢেকেছিল। এতে প্রায় 4,000 মানুষ মারা গেছে। ঠিক আছে, এবং ডাইরেক্টলি রেজাল্ট অফ স্মোকে কি হয়, প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ এতে ইনজিউর হয়ে থাকে, এবং আনুষঙ্গিক অন্যান্য যে অসুবিধাগুলো সেগুলো হয়েছে। একটা মাস কিল হয়ে যায়, মানে মানুষজন রাত্রিবেলায় ঘুমিয়েছিল বাড়িতে বাড়িতে, তারা ওখানেই মারা যায় শ্বাসকষ্টে। কারণ পুরোটা একদম ঘিরে ছিল ওই সালফার যে স্মোকটা আছে, ধোঁয়া, সালফার ডাইঅক্সাইড, সালফার অক্সাইডস বেসিক্যালি। সালফার ডাইঅক্সাইড থাকতে পারে, মনোক্সাইড থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সব মিলিয়ে ওই গ্যাসটি তৈরি হয়েছিল। আর লস এঞ্জেলেস স্মোকটা এটা দিনের বেলা হয়েছিল। এটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। ওই যে আমি বললাম ফটোকেমিক্যাল স্মোক মানে প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা কি হয়, সূর্যালোকের উপস্থিতিতে অন্যান্য গ্যাসের থ্রু দিয়ে গ্যাসের সাথে মিক্সিং হয়ে মানে সূর্যের আলোতে রিঅ্যাকশন হয়ে পরে এটি হয়ে থাকে, এবং তাতে এটাকে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বা ফটোকেমিক্যাল স্মোক বলা হয় থাকে। এতেও প্রচুর মানুষ ইনফেক্টেড হয়েছিল, তবে মৃত্যুর পরিমাণ অনেক তুলনামূলক অনেক কম। ঠিক আছে, এটা কমপ্লিট হলো এয়ার পলিউশন। নেক্সট আমরা প্রসিড করব, কটা বাচ্চা দেখি। আচ্ছা, এখন 8 ঘন্টা আছে, তো দেখা যাক কতটা কমপ্লিট করা যায়। হচ্ছে ওয়াটার পলিউশন। লাস্ট 10 মিনিট চ্যাট বক্সটা ওপেন হবে, সেখানে আপনারা কোশ্চেন গুলো, আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, জানা কিছু থাকে, সেটা ওখানে দেবেন, আমি তার থেকে অ্যান্সার দেবো। তো দেখা, উফ, আচ্ছা, একটা মিনিট হোল্ড। তো জল দূষণ কি হয়, জল দূষণ কি, জলের মধ্যে ঠিক যেমন এয়ার পলিউশন দেখলাম, ঠিক সেরকম ভাবে জলের মধ্যে যদি কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে থাকে, যার ফলে জলের ভৌত বা রাসায়নিক ধর্ম বা জৈবিক বৈশিষ্ট্যগুলো গুণগত মানে এমন কিছু পরিবর্তন ঘটে, যার ফলে জীবগোষ্ঠীর মধ্যে খারাপ প্রভাব সৃষ্টি করে, এই পরিবর্তনকে জল দূষণ বলে। অর্থাৎ জলের মধ্যে যদি অন্যান্য কোনো পদার্থ এসে মেশে, ক্ষতিকারক পদার্থ হতে পারে বা যে কোনো, বা কম্পোনেন্ট যেগুলো আছে সেটা যদি একটু কিছু চেঞ্জ হয় জলের মধ্যে, তো সেক্ষেত্রে যদি কোনো জলের যে ভৌত বা রাসায়নিক পদার্থ যে গুণাবলীগুলো আছে সেগুলোকে যদি কিছু চেঞ্জ হয়, সেটাকে ওয়াটার পলিউশন বলা হয়। ঠিক আছে, এবার জল দূষক কি কি আছে, ওয়াটার পলিউশন কি আছে। জল দূষণ সৃষ্টিকারী পদার্থগুলিকে জল দূষক হিসেবে নির্বাচিত করা হয়, এবং এগুলো হচ্ছে কি জৈব দূষক বা অজৈব পরিপোষক, যেমন হচ্ছে জীবের বর্জ্য পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি হতে পারে। রোগ জীবাণু সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া হতে পারে।
তারপর হচ্ছে বিভিন্ন পেস্টিসাইডস, বিভিন্ন ভারী ধাতু যেগুলো যেমন হেভি মেটালস যেগুলো বলা হয়, যেমন হচ্ছে ক্রোমিয়াম, আর্সেনিক, লেড, সীসা আর কি, বা তামা, ক্যাডমিয়াম, এইগুলো হচ্ছে জল দূষক বলা এয়ার ওয়াটার পলিউশন বলা হয় এগুলোকে। এবার জল দূষণের উৎস একটা হচ্ছে দু রকমের, মানে ওটার থেকে হচ্ছে একটা হচ্ছে তো প্রাকৃতিক উৎস এবং মনুষ্যসৃষ্ট উৎস, এটা উম, বলা হয়, দুটো ভাগ করা হয়। এইটাকে বাদ দিয়েও যে দুটো উৎস অনুযায়ী যেটা সোর্স, প্রাকৃতিক উৎস, যে আমি যেমন এয়ার পলিউশনের ক্ষেত্রে যেমন দেখা গেল যে যেটা প্রাকৃতিক কোনো কাজের মাধ্যমে যদি কিছু হয়, প্রাকৃতিক ভাবে যে দূষণটা হচ্ছে সেটা প্রাকৃতিক উৎস, মানুষ দ্বারা সৃষ্ট উৎসটাকে বলা হচ্ছে মনুষ্য সৃষ্ট উৎস। ঠিক আছে, এবারে হচ্ছে প্রত্যক্ষ উৎস এবং অপ্রত্যক্ষ উৎস, বেটার নন পয়েন্ট সোর্স এবং নন পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স কি? একটি নির্দিষ্ট অংশ থেকে দূষিত পদার্থ বাইরে বেরিয়ে এসে জল দূষণ তৈরি করে, একে বলা হচ্ছে বিন্দু উৎস। যেমন একটা কোনো কলকারখানার থেকে যদি একটা কোনো পদার্থ পাইপলাইনের মাধ্যমে দূষিত পদার্থ বাইরে এসে পরে মিশছে, নদীতে এসে মিশছে, টন টন দূষিত জল পদার্থ, সেটা হতে পারে সার কারখানার থেকে হতে পারে, বা কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে হতে পারে, এগুলো হচ্ছে পয়েন্ট সোর্স। এবার নন পয়েন্ট সোর্স কি? যেমন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জায়গা, অনেকটা বিস্তীর্ণ জায়গা থেকে যদি কোনো পদার্থ, দূষিত পদার্থ এসে মিশে, সেটাকে বলা হচ্ছে অপ্রত্যক্ষ উৎস বা নন পয়েন্ট সোর্স। ঠিক আছে, যেমন কি কি? যেমন এই যদি ধরুন একটা চাষবাস যেখান থেকে করা হচ্ছে, সেখানে যদি বলা হয়ে থাকে সেখান থেকে যে আমাদের চাষ জমি বা কোনো একটা কি বলবো আরবান এরিয়া, মানে একটা গ্রাম হতে পারে, একটা শহরাঞ্চল হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসছে কোন একটা দূষিত পদার্থ অনেকটা জায়গা জুড়ে, সেইটাকে বলা হচ্ছে পয়েন্ট, নন পয়েন্ট সোর্স বা অপ্রত্যক্ষ উৎস। ঠিক আছে, কিছুটা বিস্তারিত ভাবে যদি বলা হয় থাকে, যেমন হচ্ছে কি কি জায়গা থেকে হয়, এগুলো বইতে ডাইরেক্টলি দেওয়া আছে, একদম পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, তো সেগুলো দেখলে বুঝতে পারা যাবে কি কি আছে না আছে। তো যেমন হচ্ছে যে দৈনন্দিন যে আমরা কাজকর্ম করছি, তাতে হচ্ছে কি যে আহ, বিভিন্ন যে স্নান করছি তার যে আবর্জনা বা বাড়ির ধোয়াধুয়ি যে জল, সেগুলো হচ্ছে বাইরের জলাশয় হতে পারে বা বাইরে এসে মিশছে, মানে আমরা ওয়েস্টেজ যে জলটা ড্রেনের মাধ্যমে বাইরে ফেলছি, তাতে কি হচ্ছে যে দূষিত পদার্থটা, হেভি মেটালস গুলো আস্তে আস্তে লিচ আউট হয়ে পরে ভূমি জলস্তরে যেভাবে মিশছে সেটাকে নষ্ট করছে মাটির তলা, এবং আশেপাশে যে জলাশয় আছে, নদী নালা আছে, সেখানে যেভাবে মিশলে সেটাকেও নষ্ট করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কলকারখানার থেকে নির্গত দূষিত পদার্থ, বিভিন্ন রকম ভারী ধাতু, জৈব পদার্থ, অজৈব পদার্থ বাইরে এসে পড়ে জলকে দূষিত করে। সেটা হচ্ছে পরিবেশ, পরমাণু শক্তি কেন্দ্র থেকে ফ্লোরাইড, পরমাণু যে শক্তি কেন্দ্র আছে, মানে পারমাণবিক শক্তি কেন্দ্র যেটা, সেখান থেকে বিদ্যুৎ শক্তি যেখানে উৎপন্ন হয়, সেখান থেকে অনেক আহ, কি বলবো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস বাইরে বেরিয়ে এসে সেটাকে নষ্ট করে, জলে এসে মিশে তার মধ্যে তেজস্ক্রিয় পদার্থ পড়ে পড়ে সেই জলটাকে নষ্ট করছে। বিভিন্ন তৈল শোধনাগার থেকে গ্রিজ বা পেট্রোলিয়াম প্রোডাক্ট বাইরে এসে পরে একটা লেয়ার তৈরি করে জলটাকে নষ্ট করে দিচ্ছে। চর্মশিল্পের থেকে যেমন ট্যানিন, অ্যাসিড বা ক্রোমিয়াম জাতীয়, যেটা ক্রোমিক অ্যাসিড বলা হয়, সেগুলো বাইরে এসে পরে জলের মধ্যে ক্রোমিয়াম বা এরকম বিষাক্ত পদার্থ মিশে পড়ে নানা রকম ভাবে যে জিনিসটা বাইরে আসছে, যে কোনো প্রোডাকশন ক্ষেত্রে কিছু না কিছু বাইরে বেরিয়ে আসে, সেগুলো ট্রিটমেন্ট সে অর্থে করা হয়ে থাকে না, এবং বাইরে বেরিয়ে এসে কোনো না কোনো ভাবে ক্ষতি সৃষ্টি করে। ঠিক আছে, এর ছাড়া আছে সমুদ্রে যেমন তেলের আস্তরণ পড়ে যায়, যেটা ওয়েল স্পিল পলিউশন বলা হয়ে থাকে, তাতে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন যেগুলো পাখি আছে, পরিযায়ী পাখি আছে, তারা এসে পরে অনেক মারা যায়। পারমাণবিক অস্ত্র যেটা আছে সেই পরীক্ষা করার ফলে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস বাতাসের মধ্যে মিশে থাকে, জলের মধ্যে যে মেশে। সমুদ্রে এখন বর্তমানে অনেক বেশি রেডিও অ্যাক্টিভ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে সমুদ্রে,
সেগুলো যে তার যে কেমিক্যালস গুলো, যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো, সেগুলো জলের মধ্যে মিশে থাকছে। এছাড়া অম্ল বৃষ্টি আছে, অম্ল বৃষ্টির মাধ্যমে কি হয়, জলের যে স্বাভাবিক যে জিনিসটা, যে পিএইচটা আছে, যে জলের আম্লত্বটা বাড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হয়, জলে যে সকল জীবজন্তু আছে, মাছ, বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, তাদের ক্ষতি হয়। ঠিক আছে, এবার দেখি, এতক্ষণ ধরে বললাম যে জলের গুণাবলীকে নষ্ট করছে। তো জলের ধর্ম বা জলের গুণাবলী কি কি আছে? জলে দ্রবীভূত ভাসমান পদার্থ। জলে অনেক রকমের জিনিসপত্র থাকে, ঠিক আছে, যেমন সূক্ষ্ম অতি সূক্ষ্ম বস্তুকণা থাকে, জৈব পদার্থ থাকতে পারে এবং অজৈব পদার্থ দূষক হিসাবে উপস্থিত থাকতে পারে। অর্থাৎ এক পদার্থ অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে জলকে দূষিত করতে পারে। সাধারণত ফিল্টার পদ্ধতিতে এগুলোকে আলাদা করা সম্ভব। জলে দ্রবীভূত বা ভাসমান পদার্থকে আলাদাভাবে ফিল্টার করা সম্ভব। আমরা বাড়িতে আজকাল আরো ফিল্টার সিস্টেম বা আল্ট্রা ফিল্টার বা নর্মাল ফিল্টার করে করে আমরা আজকে জলকে পরিশোধিত করে ফেলেছি। এগুলো কিন্তু ভৌত পদার্থ। রাসায়নিক যদি কোনো ভিতরে যদি কিছু ঢুকে যায় বা ধাতু বা আয়ন যদি ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করতে পারবো না। হয়তো আরো সিস্টেম যেটা আছে, রিভার্স অসমোসিস সিস্টেম, তার মধ্যে দিয়ে হয়তো করা যেতে পারে। ধাতব আয়নের মধ্যে কি কি আছে? সাধারণত ক্ষতিকর তড়িতাধান রূপে চিহ্নিত করা থাকে বিভিন্ন ধাতু যে পদার্থগুলো আছে সেগুলোকে, যেমন হচ্ছে মার্কারি, আর্সেনিক, অ্যান্টিমনি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, বেরিয়াম। এগুলো বিভিন্ন কলকারখানা থেকে বেরিয়ে এসে পরে জলে মেশে সাধারণত ভাবে। অনেক সময় আমাদের যে তলার যে মাটি পাথরগুলো থাকে তার মধ্যে কিছু কিছু হেভি মেটালস থাকে, তারাও জলে মিশে পড়ে অনেক সময়। এরকম ন্যাচারালি হতে পারে, এরকম বিভিন্ন ধাতব পদার্থ বা মেটালস এগুলো এসে মেশে। জলের পিএইচ। জলের পিএইচটা কি? জলে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ হলো পিএইচ। ঠিক আছে, বিশুদ্ধ জলের পিএইচ কত থাকবে? সবসময় 7, নিউট্রাল পিএইচ। 0 টু 14 মধ্যে হচ্ছে পিএইচ স্কেল, যেটা 0 হচ্ছে অ্যাসিডিক এবং 14 হচ্ছে সব থেকে বেশি বেসিক। ঠিক আছে, একদম 0 কোনো মতেই হয় না, বা একদম 14 কোন সময় হয়ে থাকে। ঠিক আছে, তো সবসময় 7 বা 7-এর কাছাকাছি হওয়া উচিত। এটা হচ্ছে একদম আদর্শ জলের বা পেয় জল, অর্থাৎ যেটা পান করা যায় সেই জলটা একমাত্র ক্যারেক্টারিস্টিক বলা হতে পারে। যদি খুব বেশি পিএইচ হয়ে থাকে তাতেও যেমন ক্ষতিকারক, আবার খুব কম হয়ে থাকলেও পিএইচটা অর্থাৎ অ্যাসিডিক যদি হয় জলটা, সেটাও খুব ক্ষতিকারক। এই যে পিএইচ স্কেলটা দেওয়া আছে এখানে। পিওর ওয়াটার হচ্ছে 7, ড্রিঙ্ক মিল্ক হচ্ছে 6, এগস হচ্ছে 8, টুথপেস্ট হচ্ছে 9 পিএইচ। বর্ণ এবং জলের নিজস্ব কোনো গন্ধ বা বর্ণ নেই। দ্রবীভূত পদার্থের কারণে বিভিন্ন রকমের গন্ধ বা বর্ণ দেখা যেতে পারে। সুতরাং জলের বর্ণ বা গন্ধ তার দূষণের পরিচয় দেয়। অর্থাৎ জলটা যদি কোনো পানজেন্ট অর্থাৎ অপ্রিয় কোনো গন্ধ যদি পাওয়া যাচ্ছে জলটা, সেই জলটা খাবেন, সেই জলটা দূষিত হয়ে আছে, কোনো না কিছু জিনিস তার মধ্যে মিশে, সেটা হতে পারে ভালো বা খারাপ সেটা জানা নেই। তো অলওয়েজ যদি রংটা যদি খারাপ ট্রান্সপারেন্ট না হয়ে থাকে, যদি গন্ধটা ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে সেই জল না খাওয়াই বেটার। সেই জল দূষিত হয়ে আছে অলরেডি। আচ্ছা, ডিও কি? দ্রবীভূত অক্সিজেন, ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন কি? জলের উপস্থিত জীবগোষ্ঠী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন হলো জলে দ্রবীভূত থাকা অক্সিজেন, যা জলজ উদ্ভিদ, বিভিন্ন ফাইটোপ্লাঙ্কটন এরা সালোকসংশ্লেষ করে। এর মাধ্যমে কি হচ্ছে, জলের যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটাকে ওরা অক্সিজেনে কনভার্ট করে এবং জলের মধ্যে ছোট সেটা থেকে যায়। তো এইটা হচ্ছে ডিও, যেটা হচ্ছে জলের মধ্যে যে সকল মাছ বা অন্যান্য প্রাণী যেটা থাকে তাদের জন্য এই ডিওটা থাকে। ডিও এটা যত কমে যাবে তত তারা মারা যাবে। আচ্ছা, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে জৈব রাসায়নিক, অ্যাকচুয়ালি বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা অ্যাকচুয়াল কথাটা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
আমরা সবসময় বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ইট ইজ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। জলে দ্রবীভূত জীবদেহ এবং জীবদেহ থেকে উৎপন্ন জৈব পদার্থ বা প্রাণীর বর্জ্য পদার্থ বা মৃত প্রাণীর জৈব উপাদান যা জলের মধ্যে আছে সেটা ডিকম্পোজড হওয়ার জন্য, সেটা ভেঙে যাওয়ার জন্য, মানে এগুলো তো ভাঙে জলের মধ্যে যে সকল ব্যাকটেরিয়া বা বিভিন্ন অণুজীব থাকে যারা বিয়োজক আছে, তো সেই বিয়োজকদের নিজস্ব শারীরিক যে কাজকর্ম সেটাকে মেনটেন করার জন্য এবং এটাকে ভাঙার জন্য যে পরিমাণ অক্সিজেন লাগে সেটাকে বলা হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। সাধারণত এটাকে প্রতি লিটার এককে, মিলিগ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয় এবং 5 দিন ধরে এই এস্টিমেশনটা করা হয়। আজকে যে জলটা তোলা হলো সেটাকে 5 দিন ধরে এস্টিমেট করে বিওডিটাকে ক্যালকুলেট করা। বিওডি যত কম হবে, অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যত কম হবে, তত জলটা ভালো, অর্থাৎ ওখানে বর্জ্য পদার্থ বা মৃত জৈব উপাদান কম আছে যেটাকে ডিকম্পোজ করতে হচ্ছে, সেটা তত বেশি পরিষ্কার, তত বেশি ওর মধ্যে কম ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে। তো 1 to 2 মিলিগ্রাম পার লিটার এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির জল, ঠিক আছে। 3 to 5 মডারেট, 6 to 9 পোর, এবং 100 এর উপরে চলে গেলে, 100 বা তার উপরে গেলে খুব খুব বাজে। 10 to 10 এর বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে খুব বেশি বাজে। এবং রাসায়নিক অক্সিজেন চাহিদা, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কি? আমি খুব ফাস্ট বলছি, হয়তো অসুবিধা হচ্ছে। তো যদি কোনো কোয়েরিজ থাকে, আমি লাস্টে আমার মেল আইডিটা দেবো, যদি সেখানে কোনো কোয়েরিজ থাকে বা কোনো ডিটেলস যদি চাই যে আমি এই পোর্শনটা বুঝতে পারছি না স্যার, এর নোট দিন, বা এর কোনো যদি ডকুমেন্ট থাকে সেটা দেন, সেটা আমি ওখানে আমাকে মেল করলে আমি সেই মেলে দিয়ে দেবো, কারণ এটা তো কমপ্লিট করতেই হবে তাড়াতাড়ি, তার জন্য আমি একটু ফাস্ট বলছি। তো রাসায়নিক অক্সিজেন চাহিদা কি আছে, জলের মধ্যে যে সকল জৈব পদার্থগুলো তো যেগুলো ছিল সেগুলো তো নষ্ট হয়ে গেল, ঠিক আছে, 5 দিনের মধ্যে হয়ে গেল, ডিকম্পোজ হয়ে গেল, সেটা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হয়ে গেল। এবারে তাতেও আরো কিছু কম্পোনেন্ট, যেমন ধরুন জৈব কীটনাশক যেগুলো আছে সেগুলো তো মানে জৈব জৈব পদার্থ থাকে তার মধ্যে, তো সেইগুলোকে যখন ডিকম্পোজ করতে, সেই কীটনাশক হতে পারে, ফেনল জাতীয় কার্বন, হাইড্রোকার্বন হতে পারে, বা ক্লোরিন জাতীয় যৌগ হতে পারে, এইগুলোকে ভাঙবার জন্য আরো বেশি সময়, ঠিক আছে। তো এইটাকে সম্ভবত 6 দিন না, এটা তো 5 দিন হলো, 9 দিন এবং 10 দিন এরকম করে থাকে, আরো বেশি যে সময়টা লাগে সেইটাকে রাখা হয়, তাকে বায়োকেমিক্যাল অক্সিজেন, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি বলা হচ্ছে, ঠিক আছে। এটার জন্য অনেক বেশি অক্সিজেন প্রয়োজন হয় এবং অনেক বেশি পরিমাণে এটার থেকে অনেক বেশি সময়েরও প্রয়োজন হয়। এই তাকে জলের রাসায়নিক অক্সিজেন চাহিদা বলা হয়ে থাকে, এবং একেও ঠিক যেমন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি কে যেমন মিলিগ্রাম প্রতি লিটার এককে প্রকাশ করা হচ্ছে, এটাকেও মিলিগ্রাম প্রতি লিটার এককেও প্রকাশ করা হয়, একইভাবে প্রকাশ করা হয়। এবার হচ্ছে এফেক্ট অফ ওয়াটার পলিউশন, ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন কি? অ্যালগাল ব্লুম বা ইউট্রোফিকেশন বলা হয়, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি হয়, কোনো একটা পুকুরে ফর এক্সাম্পল প্রচুর পরিমাণে বাইরে থেকে ড্রেনের জল হতে পারে, জৈব পদার্থ এসে পড়ছে, বা রাসায়নিক সার এসে পড়ে, জমির জায়গা থেকে রাসায়নিক সার এসে পড়ছে, সেটা হচ্ছে কি জলে এসে মেশে। তাতে কি হয়, জলের যে কি বলবো, জলের মধ্যে প্রচুর পরিমাণে জৈব পদার্থ, সার জাতীয় পদার্থ জমা হওয়ার জন্য কি ওটা খুব উর্বর হয়ে যায়। তাতে কি হয়, জলের মধ্যে বিভিন্ন অ্যালগি তৈরি হয়, প্লাঙ্কটনস তৈরি হয়, কচুরিপানা তৈরি হয়, এগুলো আস্তে আস্তে তৈরি হয়, এবং সেটা কি হয়, ওখানে তাদের ডেব্রিসও জমা হতে থাকে, এবং ডেব্রিস হতে হতে কি হয়, ওখানকার যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা অনেক বেশি হাই হয়ে যায়, এবং ওর ভিতরে ডিজলভ অক্সিজেনের পরিমাণ এত বেশি কমে উপরটা পুরো আচ্ছাদিত হয়ে যায় কচুরিপানার জন্য, এবং নিচটাতে কি হয়, কোন রকম সূর্যালোক ঢোকে না, নিচে কোন রকম ফটোসিনথেসিস হয় না, এবং তাতে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এর ফলে কি হয়, সমস্ত প্রাণী যারা আছে, মাছ বা অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো মারা যায়। এটাকে বলা হচ্ছে ইউট্রোফিকেশন। এবং পরবর্তীকালে এটা পুরো একদম ড্রাইল্যান্ডে পুকুরটা মরে যায়, বলে না পুকুরটা মরে গেছে,
তো এইভাবে ওটাকে নষ্ট হয়। এটা হচ্ছে কোরাল লিফ বায়োডাইভার্সিটি। আমরা প্লাস্টিক হোক বা মেটালস হোক বা যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে বাতাসে থাকার জন্য কার্বনিক অ্যাসিড বা কোনো রকম অ্যাসিড জাতীয় পদার্থ স্যার আর সমুদ্রে 10 মিনিট বাকি আছে। আচ্ছা আমি শেষ করে ফেলছি এবং চ্যাটগুলো নিয়ে কথা বলবো। চ্যাটটা আপনি ওপেন করে দিতে পারেন একটু পরে শেষ হয়ে ওকে যাবে, স্যার। ঠিক আছে? আমি বলবো যখন তখন ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তো এইভাবে যে প্লাস্টিক গুলো যেগুলো আছে প্লাস্টিক আমাদের যে কোরাল রিফ গুলো আছে এতে অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য, জলটা অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য হচ্ছে মেনলি কোরালস আর মেড অফ কার্বন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। তো সেগুলো আস্তে আস্তে ডিজলভ হয়ে যায়। অয়েল স্পিল, সমুদ্রের মধ্যে বিভিন্ন যে ট্যাঙ্কার আছে, তৈল তেল বা তেল পরিবহনের যে পাইপ লাইন আছে সেগুলো ভেঙে যাওয়ার জন্য কি হয়, জলের মধ্যে আহ, তেল যে থাকে পেট্রোলিয়াম প্রোডাক্ট সেগুলো উপরের লেয়ারটা জমা হয়ে থাকে, তাতে প্রচুর প্রাণী মারা যায়। এবং এটার উপায় হিসাবে আমাদের সিডোমোনাস স্কুটিটা, একটা যেটা সুপার বাগ বলা হয়, সেটা তৈরি করা আছে জৈবভাবে ওই তেলটাকে নষ্ট করার জন্য। জল দূষণের মাধ্যমে অনেক রকম ব্যাধি সৃষ্টি হয়, বটুলিজম, ডায়রিয়া, কলেরা, এইগুলো কোন টাইপের অনেক কিছু ডিজিজ আছে যেগুলো হয়, এখানে ইন ডিটেল আছে। হ্যাঁ, আমাদের বইতেও দেওয়া আছে, এটা বইয়ের চারটাকেই তুলে দেওয়া আছে, বইটাকে যেটা আছে ফলো ফলো করলে সেটা হবে, বা তোমরা চাইলে একটা করে স্ন্যাপশট নিয়ে নিতে পারো, এটা স্ক্রিনশট নিতে পারো। হেভি মেটালস বিভিন্ন রকম আছে যাদের জন্য বিভিন্ন রোগ হয়, যেমন হচ্ছে প্রথমেরটা হচ্ছে মিনামাটা ডিজিজ। এটা হচ্ছে যে মিনামাটা বে অর্থাৎ পারদ পারদ মার্কিউরি যেটা আছে সেটা জলে বেশি মিশে থাকলে সেক্ষেত্রে গিয়ে মিনামাটা ডিজিজ হয়। প্রথম ছবিটা দেন হচ্ছে ইটাই এই আগের ইউনিটে সব দেওয়া আছে। ইটাই হচ্ছে ক্যাডমিয়ামের জন্য। তারপর ওটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, এটা হচ্ছে আর্সেনিকের জন্য। পায়ের তলায় এরকম কালো কালো ফুসকা বা দাগ হয়ে যেতে পারে, স্কিনটা নষ্ট হয়ে যায়। ব্লু বেবি সিনড্রোম, জলের মধ্যে যদি প্রচুর পরিমাণে নাইট্রোজেন জাতীয় পদার্থ যেটা আহ, পদার্থ এসে যদি মিশে সেক্ষেত্রে ব্লু বেবি সিনড্রোম হয়, কারণ মেটা হিমোগ্লোবিন ফর্ম করে। এই যে আগে এতে দেখা যায় নাইট্রেট এবং নাইট্রেট জাতীয় যৌগ যদি জলে মিশে থাকে সেটা হচ্ছে কি আমাদের যে রক্তের সাথে হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে পড়ে, নাইট্রেট মিক্স হয়ে পড়ে মেটা হিমোগ্লোবিনে পরিণত হয়। মেটা হিমোগ্লোবিন কি হয়, হিমোগ্লোবিনটা যে অক্সিজেন ধারণ ক্ষমতা সেটা কমে যায়, এবং অক্সিজেন ধারণ ক্ষমতা যদি শরীরে কমে যায় অবভিয়াসলি আমাদের শরীর নীল হতে শুরু করে। জেনারেলি বাচ্চাদের ক্ষেত্রে এরকম প্রবলেমটা দেখা যায়, এরকম ব্লু হয়ে যায়, তাকে ব্লু বেবি সিনড্রোম বলা হয়। এবার জল দূষণের কিভাবে কন্ট্রোল করা হবে, প্রাইমারি স্টেপে এটা জল ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। প্রাইমারি ট্রিটমেন্টে কি হয়, প্রথমে জলের মধ্যে যে সকল ভারী পদার্থগুলো আছে সেগুলোকে বিভিন্ন ছাঁকনির মাধ্যমে বা তাকে সেটলিং যে বলবো তাকে একটা জায়গায় থিতাতে দিয়ে পরে তার মধ্যে যে সকল ভারী পদার্থগুলো আছে সেগুলোকে বার করে দেওয়া হয়। নেক্সট হচ্ছে সেকেন্ডারি প্রসেসে হয় কি, সেখানে যে সকল অর্গানিক মেটেরিয়াল গুলো আছে অর্থাৎ জৈব পদার্থগুলো আছে সেইগুলোকে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে জৈবিক উপায়ে ওগুলোকে ডিকম্পোজ করে দেওয়া হয়। এবং পরবর্তীকালে সেগুলোকে বের করার বিভিন্ন প্রসেস আছে, যেমন হচ্ছে ট্রিকলিং ফিল্টারের মাধ্যমে। এটা ট্রিকলিং ফিল্টারের উপায়, মানে এরকম পাথর দেওয়া থাকে তার মধ্যে বিভিন্ন মাইক্রোবস থাকে, অ্যালগি থাকে, তারা কি করে আর এরকম ভাবে জলটাকে চারিদিকে ছড়ানো হয়। তাহলে কি হয়, এর উপরে যত পরিমাণে যে দূষিত পদার্থগুলো জৈব পদার্থগুলো আছে সেগুলো ওরা নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং জলটাকে পরিশোধিত করে। এবং থার্ড তৃতীয় উপায়ে কি হয়, তৃতীয় উপায়ে জলের মধ্যে যে সকল যেটা এটা যে রাসায়নিক ট্রিটমেন্ট করা হয়, এটাকে রাসায়নিক যে পদ্ধতিতে জলটাকে নিউট্রালাইজ করা হয়, জলে যে রাসায়নিক পদার্থগুলো সেগুলোকে বাদ দিয়ে পরে পিএইচটা কন্ট্রোল করা হয়, টেম্পারেচার কন্ট্রোল করা হয়, এইভাবে এটাকে এখানে ট্রিটমেন্ট করে বাইরে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে। আর ব্যক্তিগত উপায়, আমরা জেনারেলি জলটা কম খরচ করতে হবে, মাত্রাতিরিক্ত জল অপচয় বন্ধ করতে হবে, জলে অপ্রয়োজনীয় পদার্থ ফেলা চলবে না, আহ, দূষিত পদার্থ পেস্টিসাইডস বা এগুলো জলের মধ্যে ফেলবো না, এরকম ভাবে আমরা ইয়ে করবো। কৃষিক্ষেত্রে বেশি পেস্টিসাইড ব্যবহার করবো না, বেশি সার ব্যবহার করবো না, যাতে মানে যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করতে হবে, তার থেকে বেশি করা চলবে না। এটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কিছু স্টেটমেন্ট, এগুলো সমস্ত কিছু অনলাইন আছে। আমি কোশ্চেন গুলো নেবো বলে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি।
কিছু কিছু যেমন আমাদের বইতেও কিছু কিছু দেওয়া আছে পারমিসিবল লিমিট, এটা হচ্ছে বেসিক্যালি কতটা পর্যন্ত পারমিট করা যায়, পারমিসিবল লিমিট আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো সেটা স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হয়, এটা যদি স্ক্রিনশট নিয়ে নেন। এখানে অ্যালুমিনিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ফ্লুরাইড, এদের ম্যাক্সিমাম লিমিট, পারমিসিবল লিমিট দেওয়া আছে। যেমন 0.05 হচ্ছে ইন্ডিয়ান পারমিসিবল লিমিট আর্সেনিকের ক্ষেত্রে, ক্যাডমিয়ামের ক্ষেত্রে, লেডের ক্ষেত্রে মাইক্রোগ্রাম পার লিটার। 0.05 মাইক্রোগ্রাম পার লিটার। এটা হচ্ছে আমার মেল আইডি, যদি কারো কোনো কোয়েরিজ থাকে এখানে মেল ডালতে পারো, দিতে পারো, আমি তার ডিটেলস দেবো, মানে আমি তার যত সম্ভব চেষ্টা করবো। ঠিক আছে, আপনি চ্যাটটা ওপেন করে দিন একটু, যদি কারো কোয়েরিজ থাকে এখানে বলুন, আমি ডিসকাস করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে চ্যাট বক্সে দাও, আমি পার্টিসিপেন্ট আমরা একটু ভ্যালিড কোশ্চেন করবেন, মানে আজকে পড়া সংক্রান্ত কোশ্চেন করবেন, আদারওয়াইজ অন্য কোনো কোশ্চেন করবেন না, তাহলে কোনো কোশ্চেন এলে সেটা হারিয়ে যাবে। পিডিএফটা যাদের লাগবে তারা আমাকে মেল করো, আমি পিডিএফটা দিয়ে দেবো, এখানে তো দেওয়া যাবে না। আচ্ছা, অনেকে ইংলিশ মিডিয়ামে আছেন, তো সেখানে অনেকগুলো বই আছে, যেমন টেক্সট বুক অফ এনভায়রনমেন্ট, এটা আগরওয়াল সিকদার দেব আছে। নেক্সট আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সম্ভবত। আচ্ছা, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বই রয়েছে, সেটাও নিতে পারেন। বইগুলোর নাম এই মুহূর্তে তো মনে পড়ছে না, বাট একটু অনলাইনে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আশা করি। অনেকগুলোই বই আছে ইংলিশ মিডিয়াম। ডিডিটি একটি কীটনাশক, ঠিকই। ডিডিটির কীটনাশক এই কারণে, কারণ ডিডিটির রেসিডেন্স টাইম, অর্থাৎ প্রকৃতিতে থাকার সময়টা অনেক বেশি, প্রায় 12 বছর থাকে প্রকৃতিতে। তার জন্য ডিডিটি আস্তে আস্তে জলে বেশি মিশে যাওয়ার চান্স থাকে। ভোপাল গ্যাস দুর্ঘটনা, হ্যাঁ, সেকেন্ড ডিসেম্বর এবং 3rd ডিসেম্বর ছিল, বাট যদি বলা হয়ে থাকে কবে হচ্ছে, সেটা 3rd ডিসেম্বরই বলা হয়ে থাকে। ঠিক আছে, এক্সাক্ট অ্যান্সার যদি এমসিকিউ হয়ে থাকে সেটা হচ্ছে 3rd ডিসেম্বর 1984। না, রিডিউস সিলেবাসে ল্যান্ড পলিউশন বাদ পড়েনি, শুধুমাত্র নয়েজ পলিউশনটা বাদ দেওয়া হয়েছে। আজকে সময় হলো না, কারণ সময় ছিল না। আশা করছি পরের দিন যদি যদি টাইম পাই, আগে আহ, ওই সেকেন্ড, সরি, 4th and 5th চ্যাপ্টার ইউনিটটা কমপ্লিট করবো, যদি টাইম থাকে তখন ল্যান্ড পলিউশনটা কিছুটা হলেও ডিসকাস করে দেবো। এটা হচ্ছে, আমি তো বললাম কি কি এর জন্য হয়। এই যে মিনামাটা ডিজিজ হচ্ছে পারদের জন্য, এটাই হচ্ছে ক্যাডমিয়ামের জন্য, ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে আর্সেনিকের জন্য, এবং নাইট্রাইটের জন্য হচ্ছে ব্লু বেবি সিন্ড্রোম। হ্যাঁ, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য আহ, মিথাইল আইসোসায়ানাইড, এই গ্যাসটা বেরিয়েছিল ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে। আচ্ছা, ইভিএস এর কোনো গ্রুপ নেই, অফিসিয়াল কোনো গ্রুপ নেই। ঠিক আছে, ক্লিয়ার করে দিই।
ট্রিকলিং ফিল্টার হচ্ছে ট্রিকলিং ফিল্টার, এই যে ছবিটা দেওয়া আছে প্রথমের ছবিটা, এক্ষেত্রে কি হয় যে ওয়েস্ট ওয়াটারটা আছে মানে যেটা প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে গেল, সেকেন্ডারি ট্রিটমেন্টের পর এটা লাস্ট মানে সেকেন্ডারি ট্রিটমেন্টের কিন্তু অনেকগুলো ফেজ আছে, তার মধ্যে লাস্ট ফেজের মধ্যে দিয়ে শেষের দিকে ফেজে কি করা হয়, ওই জলটাকে এরকম ভাবে স্প্রে করা হয় এবং তলায় একটা সিড টাইপের থাকে যেটার মধ্যে বিভিন্ন রকমের এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোবস ট্রিটমেন্ট, বেসিক্যালি এটা হচ্ছে মাইক্রোবস ট্রিটমেন্ট। এর মধ্যে বিভিন্ন মাইক্রোবস থাকে, তার মধ্যে দিয়ে ওটা ঘুরতে থাকে জলটা, হয় উপরে স্প্রেটা ঘুরতে ঘুরতে হয় বা যে তলার যে মিডিয়াটা আছে সেটা ঘুরতে থাকে। এর ফলে কি হয়, ওই জলের মধ্যে যে সকল নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে এখানে যে ব্যাকটেরিয়া বা কোনো অ্যালগি যেগুলো আছে সেগুলো কি করে, সেগুলোকে বিনষ্ট করে দেয়। এটা হচ্ছে রিয়েল লাইফ ছবি। এই যে পাইপ লাইনের মাধ্যমে জলটাকে স্প্রে করা হচ্ছে ওয়েস্ট ওয়াটারটাকে, এবং এই উপরে যে পাথরগুলো আছে পাথরগুলো সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যালগি আছে, তো এগুলো ঘুরতে থাকে উপরে পাইপ লাইনটা এবং এই জলটা চারদিকে ছড়াতে থাকে এবং এভাবে যে ওয়েস্ট যে মাইক্রোবস এর ব্যবহার করার মাধ্যমে ওয়েস্টটাকে কন্ট্রোল করা হচ্ছে। এবং এরপরে জলটা যেটা থাকে সেটা বাইরে বেরিয়ে যায় ফ্রেশ ওয়াটারটা, এবং সেটাকে টার্সিয়ারি ট্রিটমেন্টে চলে যায়। স্যার সময় শেষ আজকের মতো, সেশন ক্লোজ করতে হবে। ওকে, ঠিক আছে। তো এক কাজ করুন, মেল আইডিটা আর একটু দাঁড়িয়ে যান, এটা একটু স্ন্যাপশট নিয়ে নিন আপনারা মেল আইডিটা, এবং তাতে যদি আপনাদের কোনো কোয়েরিজ এরপরেও রয়ে গেল, অনেক কোয়েরিজ রয়ে গেল, টাইম লাগা গেল না, তো সেক্ষেত্রে আপনারা দয়া করে এখানে অ্যারাইজ করতে পারেন, সেটা পিপিটির জন্য হতে পারে বা অন্যান্য যদি কোনো ডিটেলস কিছু যদি কোয়েরিজ থাকে আমি সবাইকে রিপ্লাই করব, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনি ক্লোজ করুন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।